নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ভালো আমরা কেউই নেই, সেটা ইতিমধ্যে আপনারা জানেন। এই মুহূর্তে কলকাতায় যে একটা নিন্দনীয় ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে একজন কর্তব্যরত ডাক্তারবাবুর উপরে হয়েছে পাশবিক অত্যাচার, তারপরে তাকে খুন করে দেওয়া হয়েছে। তাও আবার হয়েছে কলকাতার একটা নামী মেডিকেল কলেজ, আর.জি. কর মেডিকেল কলেজে। এত অবধি গল্পটা কম বেশি সবারই জানা, কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো? অনেক কিছু জেনেও আমাদের সাধারণ মানুষের অনেক কিছু করার থাকে না। কিন্তু আজকে 14ই অগস্ট 2024, রাত পোহালেই স্বাধীনতা দিবস। এরকম একটা দিনে ভাবতেও অবাক লাগছে, স্বাধীনতার প্রায় 78 বছর পর আবার স্বাধীনতার জন্য মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাধারণ মানুষ হিসাবে একজন সহনাগরিকের জন্য হয়তো আখেরে কিছুই করার নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষকেই বলতে শুনেছি যে বলে কি হবে, প্রতিবাদের গলা তুলে কি হবে, সেই তো কিছুদিন পর আবার সেই পুনরায় মুশিকম হব। আমরা যে তিমিরে এতদিন ছিলাম সেই অন্ধকারেই থাকবো। কিন্তু ওই যে মহাভারতে বলেছে না যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এই কথাটা আমাদের কম বেশি দেখবেন গুরুজনরা সবাইকেই বলে থাকে যে নিজের কাজটুকু করে যাও, ফলের আশা না করি। তো সেই মতো আজকে যেহেতু আর আমরা কলকাতাতে রয়েছি, আমাদের এই মুহূর্তে কলকাতায় থাকার কথা না, অন্য একটা প্ল্যান ছিল। গত 4-5 দিন ধরে পরিস্থিতি যেরকম, সত্যি বলছি, ঘোরা বেড়ানো আনন্দ ফুর্তির কোনো রকম ইচ্ছে মানসিকতা কিছুই নেই। তো কলকাতায় যখন রয়েছি তাই ভাবলাম এই 14ই আগস্ট রাতে যে রাত দখলের আহ্বান জানানো হয়েছে আপামোর কলকাতাবাসী, মানে এখানে কোনো রাজনীতির রং নেই, কিচ্ছু নেই, ঝান্ডা নেই, পতাকা নেই, কোনো দলীয় কোনো সমাবেশ কর্মসূচি কিচ্ছু নেই, যেটা রয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একটা যোগদান এমন একটা প্রতিবাদে, যেখানে একটা কর্তব্যরত ডাক্তারবাবু যাকে কিনা তার কর্মক্ষেত্রে নিজের জীবনটাকে বিসর্জন দিতে হলো, মানে এ কল্পনার অতীত। আমি বলছি, আমার গোটা শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট যখনই ঘরে বাইরে আলোচনা হচ্ছে, আমাদের মনের মধ্যে, বিশেষত আমরা যারা মেয়েরা, তাদের মনের মধ্যে যে কি দোলাচল চলছে সেটা আশা করি আমরা মেয়েরাই জানি। এখন ঘুরিতে বাজে রাত 11:15। আমি শুভেন্দুকে বললাম যে চল বেরোই। শুরুতে আমি যেটা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে 3টে জায়গার কথা বলা হয়েছিল, একটা হচ্ছে একাডেমি, যাদবপুর এইডবি, আর হচ্ছে কলেজ স্ট্রিট। তো 3টেই মোটামুটি আমার বাড়ি থেকে বেশ দূর ছিল। তো শুভেন্দুর সঙ্গে আমি যখন আলোচনা করলাম, তো শুভেন্দু বললো যে নিয়ারেস্ট হচ্ছে যাদবপুর, তো সেইটাতেই যাওয়া হোক। কিন্তু মানে ওই যে বলে না, মানে সোশ্যাল মিডিয়া যেরকম কিছু খারাপ দিক রয়েছে, ভালো দিক হয়তো এটাই যে এই যে প্রতিবাদ মিছিলের যে ডাক দেওয়া রয়েছে, টুকরো 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 হয়ে বিভিন্ন দিকে দিকে কিন্তু এই মিছিল, এই জমায়েত ছড়িয়ে পড়েছে। তো এই মুহূর্তে আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে শখের বাজার। এই মুহূর্তে সেটাই আমাদের নিয়ারেস্ট। তো শখের বাজার মোড়ে একটা এরকম প্রতিবাদী মিছিলের, নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। তো সেখানে আমরা এখন যাচ্ছি। তো তারপরে কোথায় যাব কি না যাব এখন আমরা ঠিক করিনি। সত্যি কথা বলতে আমাদের মানে কিরকম একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি। ভাবুন, এই যে ঘরে বা কাজে কর্মে যখনই বেরোই, যে পুরুষ মহিলা এই যে ডিসক্রিমিনেশনটা, আমরা সত্যি কি করার টাইম পাই? কাজের এত প্রেশার থাকে না শুভেন্দু, অফিসে তুমি বলো। থেকেও বড় কথা হচ্ছে আজকের আমাদের এই যে বেরোনো, ইন্টারনিয়ার আমি দুজন মিলে এটাই ভেবেছিলাম যে মানে কি বলবো, মানে কিছু কিছু হয় না, কিছু কিছু ফিলিং যা হয়তো বলে বোঝাতে পারবো না। বিষয়টা এরকম নয় যে মানে আমরা খুব প্ল্যান করে ভেবেছিলাম যে আজকে আমরা যাবই, সেরকম নয়। কিন্তু আজ যদি আমরা না যাই, তাহলে আগামীতে হয়তো আমাদের মনে হবে যে 2024-এর 14ই আগস্ট রাতে যখন সারা বাংলা যখন এই একটা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল, তখন আমরা কি করছি? আমরা ঘরে বসেছিলাম। এইটা মানে এই আফসোসটা করবো না বলেই শুভেন্দুকে বললাম যে দেখুন, সত্যি কথা, রাস্তায় নেমে আমি জানি যে কতটুকু কি হবে, কিন্তু আমার মতে বলে, আমার যেটুকু মানে বিচারবোধ, সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশে সমষ্টি যখন এক হয়, বলে না মানে ওই 10-এর লাঠি 1-এর বোঝা, তো ওইটা যখন হয় আমার মনে হয় একটু কিছু এদিক ওদিক হয়ে গেলেও হয়ে যেতে পারে, ইউ নেভার নো। তো সত্যি কথা বলতে মানে লড়াইটা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে নারী ভার্সেস পুরুষ, ম্যান ভার্সেস উইমেন, কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। বিষয়টা হচ্ছে ন্যায়ের সঙ্গে অন্যায়। যে মানুষটা অন্যায় করেছে, আপাতত যিনি অভিযুক্ত, তার নামও আমি নিতে চাই না,
আপাতত আপাতত যে লোকটা অভিযুক্ত, যাকে ধরা হয়েছে, সবাই মনে করছি, ইনফ্যাক্ট আমরাও মনে করছি যে একের পক্ষে এই নৃশংস নারকীয় মানে বর্বরচিত পৈশাচিক, মানে এত বিশেষণ কেন দিচ্ছি জানেন তো, মানে সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করেছি তো বহুদিন, এখনো মানে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে যুক্ত, শুভেন্দু তো এখনো যুক্ত প্রত্যক্ষভাবে। তো এই ধরনের শব্দ চয়নগুলো না মানে বসে গেছে মস্তিষ্কের মধ্যে, কিন্তু এইগুলো বলে বিষয়টাকে মানে যতই যাই বলি কম বলা হবে, তাই না? অন্যায়টাকে যতভাবেই বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, কোথাও গিয়ে যেন শব্দ কম পড়ছে যে এত ঘৃণ্য ঘটনা আমাদের এই বাংলায় ঘটতে পারে, এটা ভেবে, তাও আরো মানে কলকাতা শহরে। দেখুন, আমরা স্পেশাল কেউ নই, আমরা এই বিরাট যে জনসাধারণ যারা আজকে রাস্তায় বেরিয়েছে, সেই বিরাট জনসাধারণের মধ্যেই দুটো অচেনা মুখ। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটাই ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, মানে সোশ্যাল মিডিয়ায় লিখে ক্ষান্ত না থেকে। আর সত্যি বলতে শুভেন্দুকে দেখিনি সোশ্যাল মিডিয়ায় কিছু লিখতে এই নিয়ে, কারণ আমার মনে হয় ও খানিকটা পিসড অফ। কারণ সত্যি কথা বলতে প্রত্যেক দিনের এই যে লড়াই নিজের সাথে নিজের, মানে দেখুন, সাধারণ মধ্যবিত্ত পরিবারে থেকে বড় হয়েছি। এখন অনেকে হয়তো বলতে পারেন যে হ্যাঁ গাড়ি চড়ছেন আপনারা মধ্যবিত্ত নন, কিন্তু মধ্যবিত্তের সংজ্ঞা আমাদের কাছে আমাদের যা মানসিকতায় যতটুকু যে আমরা এখনো মধ্যবিত্ত মানসিকতাই বহন করি, এবং আমৃত্যু সেটাই করব, এইটুকু মানে নিজের কাছে নিজেরা প্রতিজ্ঞা করেছি। তো সেই বিচারবোধ থেকে মনে হলো যে না, যে আমার সহনাগরিকের যার এত কঠিন একটা সময়, কারণ সত্যি কথা বলতে আমি তো একটা মা বাবার মেয়ে, মা বাবার একা মেয়ে আমি। তো আমি দেখেছি আমার বাবা মা আমাকে কিভাবে বড় করেছে, আমাকে কতখানি প্রোটেকশন দিয়েছে, কতখানি ছাড় দিয়েছে, খুব যে আটো ঘরের মধ্যে বন্ধ করে বড় করেছে না, আমাকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং সেটা খুব সহজাতভাবে, এরকম না যে ভীষণ 10টার মধ্যে বাড়ি ফিরবে, 12টার মধ্যে বাড়ি ফিরবে, এত রাতে কেন বাইরে, এইগুলো বলেনি। কিসের ভিত্তিতে বলেনি আমি জানি না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা শহরে যে সমস্ত বাবা মা তাদের একরত্তি ছানাকে বড় করছে, মেয়েকে ছেলেকে যাকেই বড় করছে, তারা হয়তো ছেলে মেয়েকে আর এতটা ছাড় দিতে পারবে না আজকের পর থেকে। এটাই খুব দুঃখের যা হওয়ার। আমার মনে আছে 2012 সালে যখন নির্ভয়া হয়েছিল দিল্লিতে, 2012 সালে আমরা ক্লাস 12-এ পড়ি, মানে তার পরের বছরটা খুব ভাইটাল বছর, যে এবার আমরা কলেজে উঠবো। তো সেই সময়টা কি হয়, অনেকের একটা বাইরে যাওয়ার প্রবণতা থাকে। শুভেন্দু যেমন কলকাতায় এসেছিল মালদা শহর থেকে, মালদা জেলা থেকে। তো আমার অনেক বন্ধুকেই দেখেছি যে কেবলমাত্র এই নির্ভয়ার ঘটনার জেরে তাদের বাবা মা তাকে অ্যালাউ করেনি দিল্লিতে যাওয়ার জন্য। আমার অনেক বন্ধুরাই বলে যে সেই বছরটা এমন একটা সবকিছু গুলিয়ে দিয়ে গেল, আমার এই স্বপ্নটা পূরণ হলো না। তো সেই তালিকায় আরো একদল ছেলেমেয়ে হয়তো আজকের পরে ঢুকবে, যাদের বাবা মা ঠিক এই একই ভয় বলবে যে না, আর যেখানেই যাস নাইট ডিউটি করতে হয়, নাইট সার্ভিস দিতে হয়, এমন কোনো কাজ করিস না। কারণ যারা ক্ষমতা যাদের হাতে, তারাই বলছে যে এত রাতে কেন মেয়ে একা একা থাকবে, একা ঘুরবে, রাস্তায় একা বেরোবে। রাস্তায় না, ইনফ্যাক্ট যিনি ভিকটিম, আমি তারও নাম নিচ্ছি না কারণ সেটা অপরাধ, অন্যায়, যারা অলরেডি নিয়ে বসে আছেন তাদেরকে ধিক্কার জানাই। তো যে মেয়েটি ভিকটিম, তার কর্মস্থলে মানে কর্মক্ষেত্রে সে বিপন্ন, তার প্রাণটা আর নেই। মানে ইনফ্যাক্ট মানে বলতে গেলে কিরকম লাগছে যে মৃত্যুকালে তার চোখ দিয়ে জল আসেনি, মানে রক্ত বেরিয়েছে। তো এতটা ব্রুটাল মানুষই হতে পারে মানুষের প্রতি, পশু পিশাচ এরা বোধহয় হতে পারে না। মানে কি বলবো, মানে আপনাদের সঙ্গে এই বিষয়ে যে কোনোদিন আলোচনা করতে হবে, এই বিষয়টা যে আমরা আলোচনা করব, এটা সত্যি আমরা কোনোদিন কল্পনা করিনি। এবং আপনারা জানেন যে আমরা সচরাচর কোনো পলিটিক্যাল পোস্টও দিই না কখনোই, মানে এই ধরনের কোনো রাজনৈতিক বিষয় নিয়েও আমরা এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, না, আমি জেনারিক বলছি, আমরা এই ধরনের পোস্ট সচরাচর করি না। কিন্তু আজকের এই যাওয়ার আরেকটা অন্যতম আমি রাজি হলাম ইন্দ্রাণীর কথায়, কারণ হচ্ছে দেখুন, এটা কলকাতা শহরে ঘটেছে, একজন ডাক্তারের সঙ্গে ঘটেছে, এবং তারপরে যেভাবে এটা ফ্ল্যাশ হয়েছে মিডিয়াতে, তারপরে মানুষ জেগে উঠেছে। কিন্তু পশ্চিমবঙ্গের নানা প্রান্তে এরকম ঘটনা অহরহ ঘটে, এবং সেগুলো অনেক সময় রিপোর্টই হয় না, রিপোর্ট না হয়ে থেকে যায় পরিবারের লজ্জার কারণে আর কিছু কারণে। তাই আজকে আমাদের প্রতিবাদে আমার মনে হয় যে গ্রামের প্রতিটা গলিও যেন এতটাই সুরক্ষিত হোক, শহরের মেয়েরা শুধুমাত্র সুরক্ষিত থাকবে সেটা যেন না হয়, গ্রামে যারা টিউশন পড়তে যায় তারাও যেন সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারে। আর একটা ছোট কথা আমার খুব মনে হয়, যেটা এই এত মানুষ আজকের প্রতিবাদে যাচ্ছেন কিন্তু একটা কথা কেউ বলছেন না,
সেটা হচ্ছে ধর্ষণের ফার্স্ট ইউনিট, অর্থাৎ প্রথম একক কিন্তু আমি মনে করি ইভটিজিং। ইভটিজিং নিয়ে আমার মনে হয় যে সব থেকে বেশি সচেতনতার প্রয়োজন। একটা সময় কলকাতা শহরে, এটা আমি আমার মায়ের মুখে শুনেছি, কারণ আমার ছোটবেলায় বা আমার কৈশোরে এই ধরনের খুব একটা আমি ফেস করিনি। মায়ের মুখে শুনেছি এরকম রাস্তার যাচ্ছে এরকম টন করা, একটু কি বলবো, একটু মানে যাকে বলে টিটকারি মেরে কথা বলা, এই সমস্ত কিন্তু হতো। কিন্তু আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারি, আমি ঈশ্বরের কাছে এর জন্য কৃতজ্ঞ যে আমার শৈশব, আমার যে ছোটবেলাটা, কারণ আমার জীবনের ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ কিন্তু আমার বাবা। তো বাবার সঙ্গে পরিচয় হয়েছে ধরুন আজ থেকে 28 বছর আগে। তো তারপর যখন আমার 19 বছর বয়স, তখন আমার এর সাথে পরিচয় হয়েছে। তো এই দুটো পুরুষকে তো আমি ভীষণ কাছ থেকে দেখেছি, অ্যান্ড ইনফ্যাক্ট সব মেয়েরাই তাই দেখেছে। কিন্তু এই 1 থেকে 19 বছর বয়সের মধ্যে জীবনে তো অনেক পুরুষ মানুষের সান্নিধ্যে থেকে কাজ করেছি, কাজ শিখেছি, ইন্টার্নশিপ করেছি, চাকরি করেছি, অ্যাসাইনমেন্ট করেছি, কত কি না করেছি। হ্যাঁ, এটাও ঠিক, যেমন আমি যেহেতু মিডিয়ায় কাজ করেছি, ইনফ্যাক্ট এই মুহূর্তে যেহেতু আমি প্রত্যক্ষ মিডিয়ার সঙ্গে যুক্ত নই, ওই জন্য বলতে পারছি প্রচুর অফিস পলিটিক্সের শিকারও হয়েছি। এবং এটা কম বেশি সব সেক্টরেই হয়, এটা পুলিশের মধ্যেও হয়, ডাক্তারের মধ্যেও হয়, অ্যাক্টিং ক্যারিয়ারেও হয়, মডেলিংয়েও হয়। শুধু আমরা মানে যে আর কি সেক্টরটা খুব ঝাঁ চকচকে, মানে ওই অ্যাক্টিং মডেলিং ওদের ক্ষেত্রে বলছি, ওদেরটা জানতে পারি, বাকিদেরটা খুব একটা জানতে পারি না। তো এই সমস্ত হয়েছে, কিন্তু বিশ্বাস করবেন না, এক মুহূর্তের জন্য নিজেকে আনসেফ মনে হয়নি কারোর সামনে। মানে এরম মানুষের সাথে আমার দেখাই হয়নি, যে এরম পুরুষ মানুষের সাথে আমার দেখাই হয়নি যাকে দেখে মনে হতে পারে যে এই লোকটা আমার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু আমার সঙ্গে অন্যায় হয়নি মানে এই নয় পরিবেশে বা সমাজে অন্যায় হয় না। এবার যেই অন্যায়টা আমি ফেসই করিনি, আমি জানি না চাইল্ডহুড ট্রমা কাকে বলে, প্যারেন্টিং কতটা মানে ট্রমাটিক হতে পারে একটা বাচ্চার জন্য, টাচুট এগুলো আমি কখনো এক্সপিরিয়েন্সই করিনি আমরা কেউই। কিন্তু আমরা তাও পথে নেমেছি যে আজকে একটা মেয়ের সঙ্গে হচ্ছে, কালকে হয়তো আমার পরিচিত কারোর সঙ্গে হবে। ঈশ্বর না করুন, ঈশ্বর করুন কোনো শত্রুর সঙ্গেও এই আচরণ না হয় যেটা একজন ডাক্তারবাবুর সঙ্গে হয়েছে। একজন ডাক্তারবাবু সমাজের সেই প্রতিনিধি, সেই মানুষটা যার কাছে আমরা সব থেকে বেশি ভালনারেবল অবস্থায় যাই। আমরা আমাদের সিক্রেট মানে সব থেকে কি বলবো, ডাক্তার আর লয়ার এই দুজনের কাছে আমরা সব থেকে বেশি সিক্রেটগুলোকে শেয়ার করি। এখন সেই মানুষগুলো ভাবুন ধর্মঘটে, হরতালে, তাহলে এই ধরনের সরকারি মেডিকেল কলেজে যে মানুষরা প্রতিনিয়ত যান পরিষেবার জন্য, আমি এটুকু হলফ করে বলতে পারি তারা বেশ প্রান্তিক মানুষ, তাই না? তারা কেউ সচ্ছল পরিবারের মানুষ নন। একটুখানি পরিষেবাটা যাতে একটু ব্যয়বহুল না হয়, একটু মানে খরচাটা যাতে অত বেশি না হয়, সোজা কথায় তারা সরকারি হাসপাতালে শরণাপন্ন হন। আজকে সেই পরিবারের মানুষগুলো যারা ধরুন মানে কি বলবো ক্রনিক ব্যাধিতে ভুগছেন বা যে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন, তারা কতখানি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এই একটা ঘটনাকে কেন্দ্র করে। তো খুব একটা বেশি দেরি হয়ে যায়নি, এখন জল নাকের তলা দিয়েই যাচ্ছে যতটুকু আমার মনে হয়। যার গেল তার তো গেল, তার বাবা মা তার সন্তানের মুখ আর কোনো দিন দেখতে পাবে না, সে আপনি যতই গলা তুলুন। কিন্তু আরেকজন মানুষের, আরেকজন মেয়েকে যাতে মানে আরেকজন মেয়ের বাবা মাকে যাতে এই কান্নাটা কাঁদতে না হয় যে আমি আমার মেয়েকে শেষ দেখা দেখতে পেলাম না, এই কারণে ঠিক এই দাবিগুলো নিয়ে পথে নামা। জানি না কি ভিডিও করবো, আদৌ করবো কিনা, বেরিয়ে তো পড়েছি, চলেও এসেছি শখের বাজারের ভেতরে। এরপরে আমার বলতে বলতে গলাও শুকিয়ে যাচ্ছে, মানে এতটাই আমরা প্রত্যেকটা মানুষ বিষয়টা নিয়ে এতটা মানে নড়ে গেছি ভেতর থেকে। যাই হোক, তো দেখা যাক, রাস্তায় বেশ ভালো মতোই লোকজন রয়েছে। তা এখানে হ্যাঁ শুভেন্দু যেটা করছে, এই চণ্ডী মন্দিরের এই যে মাঠটা, বেহালা শখের বাজার চণ্ডী মন্দির আপনারা চেনেন, যারা চেনেন আর কি বেহালা, এখানে গাড়িটা পার্ক করে আমরা হেঁটে হেঁটে যাব শখের বাজার মোড়ের দিকে। এখন জানি না ওখানে কি সিনারিও কি দেখব, যা দেখব চেষ্টা করব একটু তুলে ধরার। শুধু একটা ইনসিডেন্টকে একটু ডকুমেন্ট করে রাখতে চাইছি যে যতই আমরা বলি আমার প্রাণের শহর কলকাতা, আমাদের ভালোবাসার শহর কলকাতা, দ্য সিটি অফ জয় কলকাতা, এরকম একটা ডার্ক দিন দেখেছিল যার জন্য কত মানুষ পথে নেমেছিল। বেশি কথা বলবো না, যাওয়া যাক। শখের বাজারের মোড়ে এখন বেশ প্রচুর মানুষের জমায় যা দেখতে পাচ্ছি, মানে ছোট থেকে বয়স্ক সব মানুষ এসে জমা। একটু সুযোগ দিতে চাই, আপনারা নাম লেখান, ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়ারদের কাছে।
বিচার চাই, 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 চলবে না, চলবে না, চলবে না, চলবে না। রাত যত বাড়ছে লোকের সংখ্যা বাড়ছে। ওদিকটায় কত লোক। দেখলেন যে শখের বাজারের মোড়ে ঠিক কি পরিমাণ মানুষের জমায়েত রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক চণ্ডী মন্দির, দেখাও এই দিকটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির। আর যেখানে ওই যে দেখুন গাড়ি রেখেছিলাম ওখানে বাইক দেখেই বুঝতে পারছি যে কত পরিমাণে মানুষ এসছে। এত মানে মানুষের এই ঘটনাটা না এমন একটা জায়গায় হিট করেছে যেখান থেকে দেখুন মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই এসেছে রাস্তায়। তো এটা একটা, তবে এটা নজিরবিহীন হয়ে থাক, এই ঘটনার রিপিট আর যেন আমাদের না দেখতে হয়, এটুকুই বলে। আর এখন 11টা 45, এখন ভিড় খানিকটা এইরকম। আমরা যখন এসেছিলাম যেমনটা কি আপনারা দেখলেন একদম ফাঁকা ছিল, প্রচুর মানুষ এসেছে। আমার একটুখানি মানে পরিকল্পনা ছিল একটু যাদবপুর সাইডে যাওয়ার, কিন্তু এখানে যাওয়া অবস্থিত গাড়ি তো বের করাটা পসিবল না। তো বেশ অনেকক্ষণ, মোটামুটি আমরা 45 মিনিট মতো ছিলাম। এত ভীষণ মানে সাফোকেশন হচ্ছে। যদি মার্চটা মুভ করতো আমার মনে হয় এতটা কষ্ট হতো না, মানে সবাই বদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
প্রচন্ড গরম লাগছিল, তাই জন্য ভাবলাম একটু এখানে এসে দাঁড়াই। যেরকমটা বললাম যে অনেকক্ষণ মানে মোটামুটি 45 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর আমরা আবার আমাদের গাড়ির কাছে এসেছিলাম। এত গরম আজকে, প্রচণ্ড গুমোট ওয়েদার, ওই কারণে একটুখানি বসলাম দুজনে মিলে। সিচুয়েশনটা যা, গাড়িটা বার করা যাবে না, যেটা বলছিলাম যে ইচ্ছা ছিল একটুখানি যাদবপুরের দিকে যাবার, সেটা হয়তো হলো না। তো এখন আবার জলটা নিয়ে আমরা একটু যাচ্ছি মেন রাস্তার দিকে। এখন যেভাবে ক্রাউড এগোচ্ছে মনে হয় মার্চ শুরু হয়েছে, আর ওদিকে আবার দেখছি মেঘও ডাকছে, মানে সরি বিদ্যুৎ চমকাচ্ছে। ডায়মন্ড হারবার রোডের ওপরে যতদূর চোখ যায় শুধু মানুষের মাথা আর মানুষের মাথা। আর বলে রাখি রাত 12টা বেজে গেছে, মানে আজকে 15ই আগস্ট। এরকম একটা স্বাধীনতা দিবস যতদিন বাঁচবো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এইরকম রাত যেন আমাদের কারুকে না দেখতে পাই। এটা যেন জনসমুদ্র। ট্রাফিক সিগন্যালগুলো নিজের মতোই রেড হচ্ছে, আবার গ্রিন হচ্ছে। দীঘা ভ্রমণের ব্লগগুলো দেখছিলেন, তো তার মাঝে এরকম একটা মানে নক্কারজনক ঘটনা। ভাবলাম যে আসলে কি হয়, মানে এক একটা মানুষের প্রতিবাদের ভাষা এক এক রকম হয়। এই মুহূর্তে যারা আরজিকর হাসপাতালে রয়েছে, যে সমস্ত ডাক্তারবাবুরা, তাদের লড়াইয়ের পরিভাষাটা একরকম, সাধারণ মানুষের একরকম, কিন্তু সর্বোপরি লড়াইটা হওয়াটা দরকার। কে কিভাবে লড়ছে সেটা একান্তই তার ব্যক্তিগত। অনেকে সোশ্যাল মিডিয়া অনেককে আর কি বলছেন যে, তবে যাওয়ার সময় একটা ঘটনা আপনাদের বলতে বলতে অন্য একটা প্রসঙ্গে চলে গেলাম। সেটা হচ্ছে একা মেয়েকে মানুষ করতে একটা বাবা মার যে কি পরিমাণ বেগ পেতে হয়, যারা সিঙ্গেল গার্ল চাইল্ড আছো তোমরা বা আছেন তারা জানবেন। মানে বাবা মা যদি একটুখানি স্বাধীনতা দেয়, একটুখানি নিজের মতো করে বাঁচার অনুমতি দেয়, তাতেও যে চারিপাশের মানুষের এত সমস্যা। ধরুন ফিরতে রাত হলো, যেরকমটা বলছিলাম যে প্রচুর কাজে যখন খুব প্রেশার থাকতো, অ্যাসাইনমেন্ট থাকতো, ফিরতে যখন রাত হতো, তখন এই কথাও কানে এসেছে যে বুঝবে যখন ভালো মন্দ কিছু ঘটবে, বাবা মা এত শাসনে রাখছে না, বুঝবে। তো এটা একটা খুব কমন প্রবাদ, আপনারা শুনেছেন, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এগুলো সত্যি না, বাস্তবে ঘটে। এগুলো মানে কোনো কিছু অবাস্তব মানে অকল্পনীয় এরকম না, সত্যি এগুলো বাস্তবে ঘটে। তো তার মধ্যেও আমি এটুকু বলবো যে এর পরেও, মানে এই ঘটনার পরেও যেসব বাবা মা তাদের মেয়েদেরকে নিজেদের স্বাধীনভাবে আর কি তাদের নিজেদের ডিসিশন নিতে সাহায্য করবেন, উৎসাহিত করবেন, তাদের সবাইকে হ্যাটস অফ। মানে কলকাতা শহর আজকে যেভাবে রাস্তায় নামলো, মানে এটা মানে বোঝা গেল যে যখন কোনো পুলিশের দরকার নেই, কোনো আইনের দরকার নেই, কোনো আলাদাভাবে ব্যবস্থার দরকার নেই, মানুষ যদি মনে করে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন দরকার, তাহলে মানুষ সেই আন্দোলন করতে পারে। সেটা তো অবশ্যই। আর সব থেকে বড় কথা কি জানেন তো, মানে আমরা খুব সাদামাটা জীবন যাপন করি, পরিশ্রম করি, অর্থ উপার্জন করি, সময় মতো ইনকাম ট্যাক্স দিই। আমরা একটা নির্ঝঞ্ঝাট শান্তিপূর্ণ জীবন চাই। আমাদের মতো ঘরে আমরা চাই না যে কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে মানে কারোর এরকম মানে এরকম নক্কারজনক ঘটনার শিকার কাউকে হতে হোক, এটা আমরা কখনোই চাই না।
তবে এটা আপনাদের বলে রাখি, এই ভিডিওটা আমরা মনিটাইজেশন অফ রাখছি, কারণ চাই না এই সমস্ত মানে ঘৃণ্য জঘন্য জিনিস নিয়ে ব্যবসাপাতি করতে, কখনোই না। আমরা চেয়েছিলাম শুধুমাত্র এই প্রতিবাদটাকে ডকুমেন্ট করে রাখতে, সেটুকুই করেছি। যদি আপনারাও রাস্তায় বেরিয়ে গিয়ে থাকেন, কে কোথায় কোন মার্চে যোগ দিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগবে। তবে এই দিনের শেষে তবুও বলতে ইচ্ছে করছে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা আসুক, বারবার আমরা স্বাধীনতা পাই না পাই, ছিনিয়ে নিতে যেন শিখি, এইটুকুই বলার। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আর দু একটা ভ্লগ হয়তো বাকি আছে আমাদের দীঘা নিয়ে, তো ওইগুলো আসবে, ওগুলো তো অবশ্যই দেখবেন। আর সব শেষে আমাদের সবার যে একটাই মাত্র কি বলবো চাওয়া এই গোটা ঘটনার থেকে, সেটা হচ্ছে দোষী যত শীঘ্রই সম্ভব ধরা পড়ুক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক। মানে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এই ধরনের ঘটনায় যারা ভবিষ্যতে লিপ্ত হওয়ার কথা ভাবছে তাদের মুখে যেন একটা মানে একটা চূড়ান্ত উদাহরণ হয়ে থাকে, এটুকুই বলার। তুমি কিছু বলবে? শুনুন, আমি এটাই বলতে চাই, আমি যেটা একটু আগেও বলেছিলাম যে এই প্রতিবাদ, এই মানসিকতা যেন শুধু বড় শহরেই থেমে না থাকে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা থানায়, সব জায়গায় যেন যারা চাকরি করছে, যারা পড়াশোনা করতে যাচ্ছে, যারা রাতের অন্ধকারে টিউশন যাচ্ছে, সন্ধ্যেবেলা ফিরতে গিয়ে আম বাগান বা জমি একটা ফাঁকা মাঠের রাস্তা দিয়ে আসতে গিয়ে ভয় কেন পাবে, তার জন্য সেই সমাজ তৈরি করার দায়িত্ব যতটা আপনার ততটাই আমার, ঠিক ততটাই হচ্ছে এই দেশের, এই রাজ্যের প্রশাসনের। তাই আজকে যে আওয়াজ উঠেছে তা দীর্ঘজীবী হোক এবং আরো বেশি বেশি ছড়িয়ে পড়ুক। তো এই বলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।